হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল। দেখো, আজকে তোমাদের জন্য আমি কিছু সায়েন্সের কোশ্চেন রাখবো। ওকে, চলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখা যাক আজকের কোশ্চেনগুলো। দেখো, আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, লিউকোপ্লাস্টের কাজ কি? দেখো, লিউকোপ্লাস্টের কথা যদি বলো, লিউকোপ্লাস্টিড কোথায় থাকে তোমরা জানো? লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হলো প্লাস্টিডের একটা ভাগ, তোমরা নিশ্চয়ই জানো। প্লাস্টিডের একটা ভাগ। আর প্লাস্টিড সম্পর্কে নিশ্চয়ই তোমরা সকলে পরিচিত। দেখো, প্লাস্টিড সম্পর্কে আমি তোমাদেরকে কিছু ধারণা দিয়ে দিচ্ছি। যেমন প্লাস্টিড, প্রথমত মনে রাখো, প্লাস্টিড উদ্ভিদ কোষেই থাকে, কিন্তু এটা কিন্তু মনে রাখবে। প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না, এই ধরনের কোশ্চেনও কিন্তু পেতে পারো। উদ্ভিদ কোষে থাকে এবং প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, এটা কিন্তু মনে রাখবে। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। আর যদি বলো উদ্ভিদ কোষের কোথায় থাকে, সেটাও কিন্তু মনে রাখতে হবে। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকে, এই ধরনের কোশ্চেন কিন্তু পেতে পারো। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে কিন্তু প্লাস্টিড থাকে। ওকে, নেক্সট, যদি প্লাস্টিডকে যদি শ্রেণীবিভাগ করো, তো তোমরা নিশ্চয়ই জানো প্লাস্টিড তিন রকমের হয়। প্লাস্টিড তিন রকমের হয়, কি কি? এক নাম্বার হয়, তোমরা নিশ্চয়ই জানো, ক্লোরোপ্লাস্ট। দেখো, সবগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা নিশ্চয়ই পারবে। এক নাম্বার হয় ক্লোরোপ্লাস্ট, তোমরা নিশ্চয়ই জানো ক্লোরোপ্লাস্ট। দু নাম্বার কি হয়? দু নাম্বার হয় ক্রোমোপ্লাস্ট, এটাও নিশ্চয়ই তোমরা শুনেছো, ক্রোমোপ্লাস্ট। আর তিন নাম্বার হয়, যেটা আমি কোশ্চেন রেখেছি, তিন নাম্বার হয় লিউকোপ্লাস্ট। তাহলে তিনটেই নিশ্চয়ই বুঝতে পারছো, লিউকোপ্লাস্ট। আর তোমাদের কাছে আমি কোশ্চেন রেখেছি যে লিউকোপ্লাস্টের কাজ কি। দেখো, সবগুলোরই কাজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে লিউকোপ্লাস্টের কাজ তোমরা নিশ্চয়ই জানো, খাদ্য সঞ্চয় করা হলো। খাদ্য সঞ্চয় করা হলো লিউকোপ্লাস্টের কাজ, খাদ্য সঞ্চয় করা। ওকে, লিউকোপ্লাস্টের কাজ হলো খাদ্য সঞ্চয় করা। তো বাদ বাকি দুটোরই কাজ মনে রাখো। তো প্রথম যেটা আছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের কাজ হলো, ক্লোরোপ্লাস্টের প্রধান কাজই হলো সালেক সংশ্লেষ সম্পূর্ণ করা, এটা কিন্তু মনে রাখো। ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হলো সালেক সংশ্লেষ সম্পূর্ণ করা, এটা কিন্তু মনে রাখো। সালেক সংশ্লেষ সম্পূর্ণ করা হলো ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। এছাড়াও মনে রাখো, এছাড়াও O2 এবং CO2 ভারসাম্য রক্ষা করা এই ক্লোরোপ্লাস্টের কাজ। ওকে, তো দ্বিতীয়টা হলো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্টের কাজ হলো উদ্ভিদের, তোমরা নিশ্চয়ই জানো, ফুল এবং ফলের বর্ণ গঠন করতে সাহায্য করে। ফুল ফলের বর্ণ গঠন করতে কে সাহায্য করে? সেটা হলো ক্রোমোপ্লাস্ট সাহায্য করে। আর লিউকোপ্লাস্টের কাজ তো তোমাদের বলেই দিলাম, লিউকোপ্লাস্টের কাজ হলো কি? খাদ্য সঞ্চয় করা। ওকে, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো, নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ভিটামিন B12 এর অভাবে কি রোগ হয়? দেখো, বি নিয়ে তো তোমরা জানো, বি অনেকগুলো বি আছে ভিটামিন। তো B12 এর রাসায়নিক নাম, এই ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। তো রাসায়নিক নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে। ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন, এটাও একই সঙ্গে মনে রাখো। সায়ানোকোবালা, এটাও মনে রাখো। সায়ানোকোবালামিন হলো ভিটামিন B12 এর রাসায়নিক নাম। ওকে, তো ভিটামিন B12 এর অভাবে কি রোগ হয় সেটাও গুরুত্বপূর্ণ, সেটা অ্যান্সার পেয়ে যাবে। এটা মনে রাখো পার্সিনিয়াস, এটা মনে রাখো পার্সিনিয়াস অ্যানিমিয়া রোগ হয়। পার্সিনিয়াস অ্যানিমিয়া অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন B12 এর অভাবে। ওকে, আর এছাড়াও বি নিয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো B1 মনে রাখো, আর B3টা মনে রাখো, এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, বি ওয়ান এর অভাবে কি রোগ হয়? B1 এর অভাবে বেরি রোগ হয়। কি রোগ হয়? বেরি। ওকে, আর ভিটামিন B1 এর রাসায়নিক নামটা মনে রাখো একই সঙ্গে, রাসায়নিক নাম হলো থিয়ামিন। একই সঙ্গে মনে রাখো, থিয়ামিন। ওকে, আর বি থ্রি নিয়াসিন, তোমরা জানো B3 হলো নিয়াসিন। আর B3-র অভাবে কি রোগ হয়? তোমরা জানো B3 অভাবে পেলেগ্রা রোগ হয়। তো এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখো। আর এছাড়াও ভিটামিন B12 এ কি কোন ধাতু থাকে, এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। ভিটামিন B12 এ কোবাল্ট ধাতু থাকে, এটা কিন্তু মনে রাখো। কোবাল্ট ধাতু থাকে ভিটামিন B12 এ। আর কোবাল্ট তোমরা জানো CO দ্বারা প্রকাশ করা হয়, যার অ্যাটমিক নাম্বার 27। ওকে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখো, পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে? দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে, অ্যান্সার পেয়ে যাবে কাস্ট আয়রন। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কাস্ট আয়রন তোমরা আশা করি সকলেই জানো। ওকে, আর কাস্ট আয়রনে কতটা পরিমাণে কার্বন থাকে সেটাও গুরুত্বপূর্ণ, 2%-এর বেশি, এটা মনে রাখো, 2%-এর বেশি কার্বন থাকে। আর কার্বন ছাড়া আর কি উপাদান থাকে কাস্ট আয়রনে, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আর কি উপাদান থাকে। ওকে, আর লোহা নিয়ে যদি বলো, লোহা Fe দ্বারা প্রকাশ করা হয়, যার অ্যাটমিক নাম্বার 26, তোমরা নিশ্চয়ই জানো। আর লোহা প্রডিউসিং কান্ট্রি গুলো মনে রাখতে পারো, যেমন এক নম্বরে কি আছে? অস্ট্রেলিয়া। এগুলো মনে রাখো, পরীক্ষায় এই ধরনের কোশ্চেনও দেয়। তো লোহা প্রডিউসিং কান্ট্রি
এক নম্বরে অস্ট্রেলিয়া, 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে ব্রাজিল, এটাও কিন্তু মনে রাখতে পারো, 2 নম্বরে আছে ব্রাজিল। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে চায়না, চায়না, এবং 4 নম্বরে আছে ইন্ডিয়া। আমাদের ভারত লোহা প্রডিউসিং কান্ট্রি হিসেবে 4 নম্বরে আছে। ওকে, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস গুলো প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ঘুমরোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াটির নাম কি? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঘুমরোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াটির নাম। দেখো তো প্রোটোজোয়াটির নাম কি সেটা মনে রাখো, প্রোটোজোয়াটির নাম টাইপ্যানোসোমা, এটা মনে রাখো টাইপ্যানোসোমা, টাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স, এটা মনে রাখো গ্যাম্বিয়েন্স। ওকে, টাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স সেই প্রোটোজোয়াটা যেটা আমাদের ঘুমরোগ সৃষ্টি করে। আর প্রোটোজোয়া সম্পর্কে তোমরা বেসিক ইনফরমেশন রাখবে, যেমন প্রোটোজোয়া এককোষী হয়, এটা মনে রাখো, এককোষী হয় এবং আদর্শ নিউক্লিয়াস যুক্ত হয়, এটাও কিন্তু মনে রাখবে। প্রোটোজোয়া আদর্শ নিউক্লিয়াস যুক্ত হয়, নিউক্লিয়াস যুক্ত হয়। ওকে, আর এছাড়া প্রোটোজোয়া বলতে আদ্য প্রাণী বুঝি, এটা তোমরা নিশ্চয়ই জানো, প্রোটোজোয়া বলতে কি বুঝি, আদ্য প্রাণী। ওকে, আর এছাড়াও প্রোটোজোয়া সম্পর্কে আর একটা গুরুত্বপূর্ণ রোগ তোমরা নিশ্চয়ই মনে রাখবে, যেটা হলো ম্যালেরিয়া রোগ, তোমরা জানো নিশ্চয়ই। তো ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াটির নাম কি তোমরা নিশ্চয়ই জানো, প্লাজমোডিয়াম ভাইভাক্স। একই সঙ্গে কিন্তু দুটোই মনে রাখতে পারো, প্লাজমোডিয়াম ভাইভাক্স যেটা আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। ওকে, আর এছাড়াও তোমরা এই প্লাজমোডিয়াম ভাইভাক্স আমাদের শরীরে কোথায় বসবাস করে সেটাও কিন্তু মনে রাখতে পারো, এটা আমাদের যকৃৎ কোষ বা লোহিতক্ত কণিকায় বসবাস করে, যকৃৎ কোষ বা আরবিসি অর্থাৎ লোহিতক্ত কণিকায় বসবাস করে। ওকে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, কোন প্রাণীর দেহে অন্তর্কোষীয় পরিপাক হয়? দেখো অন্তর্কোষীয় পরিপাক হয় কোন প্রাণীর দেহে, এটা অ্যান্সার কি হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে স্পঞ্জ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্পঞ্জের কিন্তু অন্তর্কোষীয় পরিপাক হয়। আর এছাড়া স্পঞ্জ থেকে মনে রাখতে পারো, এই স্পঞ্জ কিন্তু গমনে, এটা মনে রাখতে পারো গমনে অক্ষম প্রাণী হলো স্পঞ্জ, কারণ এরা পরিণত অবস্থায় কি হয়, পরিণত অবস্থায় জলজ বস্তুর সঙ্গে আটকে যায়, এটা কিন্তু মনে রাখতে পারো, জলজ বস্তুর সঙ্গে আটকে যায় পরিণত অবস্থায়, এর জন্য গমনে অক্ষম। আর এছাড়া মনে রাখতে পারো রেচন নিয়েও তাহলে মনে রাখতে পারো একই সঙ্গে, স্পঞ্জের কোনো রেচন অঙ্গ নেই, এটা কিন্তু মনে রাখতে পারো, স্পঞ্জের কোনো রেচন অঙ্গ নেই, অর্থাৎ এরা ব্যাপন প্রক্রিয়ায় মনে রাখো, একই সঙ্গে মনে রাখতে পারো ব্যাপন প্রক্রিয়ায় এরা রেচন পদার্থ ত্যাগ করে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে, যে স্পঞ্জের রেচন অঙ্গ কি, তো স্পঞ্জের রেচন অঙ্গ নেই, এরা ব্যাপন প্রক্রিয়ায় রেচন পদার্থ ত্যাগ করে। শুধু স্পঞ্জ নয়, একই সঙ্গে মনে রাখতে পারো হাইডাও কিন্তু মনে রাখতে পারো, হাইডাও কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় রেচন পদার্থ ত্যাগ করে। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ভিনেগার ভিনেগার কোন রাসায়নিক পদার্থের জলীয় দ্রবণ? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কোন রাসায়নিক পদার্থের জলীয় দ্রবণ? তো এটা অ্যান্সার কি হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। এটা মনে রাখো, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ হলো ভিনেগার। তো অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা তোমরা একই সঙ্গে মনে রাখবে, অ্যাসিটিক অ্যাসিড বলতে আমরা প্রকাশ করি CH3COOH দিয়ে অ্যাসিটিক অ্যাসিড প্রকাশ করি। আর এই অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ ভিনেগারে কত পার্সেন্ট থাকে সেটা মনে রাখতে হবে, 5 থেকে 10% ভিনেগার এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, এটা মনে রাখো। আর এই ভিনেগার আমরা কোথায় ইউজ করি তোমরা নিশ্চয়ই জানো, রান্নার জন্য আমরা ইউজ করি, রান্নার জন্য। ওকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমরা জানো, রান্নার মধ্যে আচার বা চাটনি করার জন্য ইউজ করে থাকি। আর তাছাড়াও আরেকটা জিনিস মনে রাখবে, মাছ মাংস সংরক্ষণে কিন্তু ব্যবহার করা হয়, মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। আর আরেকটা মনে রাখো হোয়াইট লেড, এটা মনে রাখো হোয়াইট লেড প্রস্তুত করতে, হোয়াইট লেড বলতে কি বুঝি, হোয়াইট লেড বলতে সাদা রং, এটা মনে রাখতে হবে, সাদা রং প্রস্তুত করতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই ভিনেগার। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ব্লু ভিক্টিওল বলতে আমরা কি বুঝি? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ব্লু ভিক্টিওল বহুবার পরীক্ষায় এসে, তোমরা ভালো করে মনে রাখবে, ব্লু ভিক্টিওল বলতে আমরা বুঝি কপার সালফেটকে বলা হয় ব্লু ভিক্টিওল। দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কপার সালফেটের সংকেত তাহলে একই সঙ্গে মনে রাখো, কপার সালফেট আমরা প্রকাশ করি CuSO4 এবং তার সঙ্গে 5 অণু জল লাগিয়ে দাও, দ্যাট ইজ কপার সালফেট। কপার সালফেট আমরা কোথায় ব্যবহার করি সেটা মনে রাখো, কীটনাশক হিসেবে ব্যবহার করি, এছাড়াও রং শিল্পে ব্যবহার করি, এছাড়াও বহু ক্ষেত্রে আমরা কপার সালফেট ব্যবহার করি। একই সঙ্গে তোমরা অনেকগুলো ভিক্টিওল মনে রাখো, ব্লু ভিক্টিওল যেমন জেনে গেলে সেরকম মনে রাখো, একই সঙ্গে হোয়াইট ভিক্টিওল বলতে আমরা কি বুঝি, হোয়াইট ভিক্ট্রিয়ল বলতে আমরা বুঝি কাকে, হোয়াইট ভিক্টিওল বলতে বুঝি ZnSO4 অর্থাৎ জিঙ্ক সালফেটের সঙ্গে 7 অণু জল লাগিয়ে দাও, সেটা হয়ে গেল জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট বুঝি, জিঙ্ক সালফেট। ওকে,
তো একই সঙ্গে জিঙ্ক সালফেট জেনে গেলে হোয়াইট ভিক্টিওল, এরপরে মনে রাখো রেড ভিক্টিওল। সবগুলো গুরুত্বপূর্ণ, কোনো না কোনোটা তোমরা পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে। রেড ভিক্টিওল বলতে বুঝি কোবাল্ট সালফেট, COSO4, COSO4 এর সঙ্গেও 7 অণু জল লাগিয়ে দাও, দ্যাট ইজ কোবাল্ট সালফেট, কোবাল্ট, এটা মনে রাখো কোবাল্ট সালফেট বুঝি। ওকে, আর এছাড়াও রেড যেমন জেনে গেলে, আর একটা মনে রাখো গ্রিনটা মনে রাখো, গ্রিন ভিক্টিওল খুব গুরুত্বপূর্ণ। গ্রিন ভিক্টিওল বলতে আমরা কোনটা বুঝি? গ্রিন ভিক্টিওল বলতে আয়রন সালফেট বুঝি, যেমন FeSO4 এর সঙ্গেও তোমরা একই সঙ্গে সবগুলো 7 অণু জলই, এগুলো সব লাগবে। তো এটাকে বলা হয় আয়রন সালফেট, এটা মনে রাখো আয়রন সালফেটকে বুঝি গ্রিন ভিক্টিওল। আর তোমরা সকলেই জানো যেটা হলো অয়েল ভিক্টিওল। অয়েল ভিক্টিওল বলতে আমরা কি বুঝি? H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল ভিক্টিওল, তোমরা সকলেই যেটা জানো। ওকে, ভিডিওটি কেমন লাগছে তোমরা সকলে কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমরা লাইক করলে আমাদের খুবই ভালো লাগে, এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে, এবং ভিডিও যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বায়ুমণ্ডলের তোমরা জানো যে একদম নিচের স্তর নিয়ে যদি বলো, একদম নিচের স্তরকে কি বলা হয়? একদম নিচের স্তরকে বলা হয় টপোস্ফিয়ার, তোমরা নিশ্চয়ই জানো। আর এই টপোস্ফিয়ারেই মনে রাখো, টপোস্ফিয়ারেই কিন্তু বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। বায়ুর ঘনত্ব, টপোস্ফিয়ার সম্পর্কে অনেকগুলো তথ্য মনে রাখবে, যেমন টপোস্ফিয়ারেই বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। দেখো সবগুলো মনে রাখো, বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। ওকে, টপোস্ফিয়ারেই তোমরা জানো ঝড় বৃষ্টি হয়, এটাও কিন্তু মনে রাখো। ঝড় বৃষ্টি কোথায় হয়? ঝড় বৃষ্টি কিন্তু প্রথম অর্থাৎ টপোস্ফিয়ারেই হয়। 3 নাম্বার তথ্য মনে রাখো, টপোস্ফিয়ারের মানে সর্বাধিক উচ্চতা কত হয় সেটা মনে রাখো, ইকুয়েটর থেকে, এটা মনে রাখো ইকুয়েটর থেকে 16 কিলোমিটার, এটা কিন্তু মনে রাখো ইকুয়েটর থেকে টপোস্ফিয়ারের উচ্চতা, ইকুয়েটর থেকে টপোস্ফিয়ারের উচ্চতা 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি হয়। আর এই একদম শেষ টপোস্ফিয়ারের একদম শেষ উচ্চতাকে কি বলা হয়? এটাও মনে রাখতে পারো, এই জায়গাটাকে বলা হয় টপোপোজ, এটাও মনে রাখতে পারো, এই জায়গাকে বলা হয় টপোপোজ, এটাও মনে রাখো। ওকে, আর টপোস্ফিয়ারের এটা মনে রাখো, প্রতি 1 কিলোমিটার উচ্চতা ওঠার সাথে সাথে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়, এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। উষ্ণতা হ্রাস পায় 1 কিলোমিটার উচ্চতা ওঠার সাথে সাথে, এটা মনে রাখো, উষ্ণতা হ্রাস পায় কত? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়, এই ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যেতে পারো। আর টপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হওয়ার জন্য টপোস্ফিয়ারকে কি বলা হয়? টপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, এটাও কিন্তু মনে রাখো, ক্ষুব্ধমণ্ডল বলা হয় টপোস্ফিয়ারকে এই ঝড় বৃষ্টি হওয়ার জন্য। আর টপোস্ফিয়ারের পরে কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্তমণ্ডল, এটাও কিন্তু মনে রাখবে। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, মাথার যে ড্যান্ড্রফ, এটা কি ঘটিত রোগ? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মাথার ড্যান্ড্রফ এটা ছত্রাক ঘটিত রোগ, এটা কি ঘটিত রোগ? ছত্রাক ঘটিত রোগ। আর ছত্রাক সম্পর্কে কিছু ইনফরমেশন তোমরা মনে রাখবে, যেমন ছত্রাক এককোষী হতে পারে এবং বহুকোষী হতে পারে, দুটোই হতে পারে, এটা মনে রাখবে, এককোষী এবং বহুকোষী দুটোই হতে পারে। আর এছাড়াও আরেকটা তথ্য মনে রাখো ছত্রাক সম্পর্কে, ছত্রাক নিউক্লিয়াস যুক্ত হয়, এটা মনে রাখো, ছত্রাক কিন্তু নিউক্লিয়াস যুক্ত হয়, নিউক্লিয়াস যুক্ত। এবং ছত্রাকের সবচেয়ে মেন জিনিস সেটা মনে রাখো, ছত্রাক ক্লোরোফিল বিহীন হয়, এটা কিন্তু মনে রাখবে। ক্লোরোফিল বিহীন হয় অর্থাৎ পরভোজী পুষ্টি সম্পন্ন, ক্লোরোফিল বিহীন অর্থাৎ কি? পরভোজী পুষ্টি সম্পন্ন হয়। আর একই সঙ্গে মনে রাখো, ড্যান্ড্রফ সৃষ্টিকারী ছত্রাকটার নাম কি সেটা মনে রাখো, এই ধরনের প্রশ্ন পেয়ে যাবে। ছত্রাকটার নাম কি? ছত্রাকটার নাম হলো মেলাসিজিয়া, এটা মনে রাখো, মেলাসিজিয়া ফারফার, মেলাসিজিয়া ফারফার হলো এই ছত্রাকটার নাম, যেটা ড্যান্ড্রফ সৃষ্টিকারী। আর এছাড়া তোমরা একই সঙ্গে মনে রাখতে পারো উপকারী ছত্রাকও হয়, তোমরা নিশ্চয়ই জানো। উপকারী ছত্রাক কোনগুলো? উপকারী ছত্রাকের মধ্যে পড়ে পেনিসিলিয়াম, তোমরা নিশ্চয়ই জানো, পেনিসিলিয়াম। আর এছাড়াও হয় ইস্ট, এই দুটো হলো উপকারী ছত্রাক, তোমরা এই দুটো একই সঙ্গে মনে রাখতে পারো। ওকে, ইস্ট। আর তাহলে মেলাসিজিয়া ফারফার হলো ড্যান্ড্রফ সৃষ্টিকারী ছত্রাক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, সেরুমিনাস গ্রন্থি কোথায় দেখা যায়? দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সেরুমিনাস গ্রন্থি কোথায় দেখা যায়? এটা স্তন্যপায়ী প্রাণীদের দেখা যায়, এটা মনে রাখো, স্তন্যপায়ী প্রাণীদের মনে রাখো, স্তন্যপায়ী প্রাণীদের কোথায় দেখা যায়? বহিঃকর্ণনালীতে দেখা যায়। ওকে, আর এর কাজ কি সেটা মনে রাখো একই সঙ্গে। এই সেরুমিনাস গ্রন্থির কাজ হলো সেরুমেন নিঃসরণ করা, এটা মনে রাখো, সেরুমেন নিঃসরণ করা হলো সেরুমিনাস গ্রন্থির কাজ। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে। Thank you for watching my video. If you not subscribe yet, please subscribe, and if you like the video, please share.